আপনি কি জানেন ঘুমের মধ্যে স্ট্রোক হয়েও মানুষ মারা যেতে পারে? আর তার জন্য শরীর কিন্তু আগে থেকে কিছু সংকেত দেয়। তাই এই ঘুমের মধ্যে স্ট্রোক কেন হয়? ঘুমের মধ্যে স্ট্রোক হবার আগে রাত্রিবেলা শরীর কি কোনো সংকেত দেয়? এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য স্ট্রোক মেডিসিন এক্সপার্ট ডক্টর জয়ন্ত রায়কে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। সুস্থ লোকেদেরও বিশেষত 40 ঊর্ধ্ব যারা, আমি তো এখন বলবো 30 ঊর্ধ্ব যারা, তাদের ক্ষেত্রেও একটু অ্যানুয়ালি কিছু ব্লাড টেস্ট করা, বেসিক টেস্ট, মাঝে মধ্যে একটু ব্লাড প্রেশার চেক করা। আমি এখনই আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমাদের আন্ডারে জাস্ট কয়েকদিন আগে, দিন 4 আগে, একটি 34 বছরের ছেলে, সে স্ট্রোক নিয়ে এসেছিল, এবং তার যে স্ট্রোক হয়েছে এবং রাত্রিবেলা ঘুমের মধ্যেই স্ট্রোক হয়েছে সেটা কিন্তু বাড়ির লোক বুঝতে পারেনি, তাদের অভিজ্ঞতাও নেই, তারা বুঝতে পারেনি একটা স্ট্রোক আদৌ। তারা পেশেন্টকে নিয়ে আউটডোরে দেখাতে নিয়ে এসছে। তারা যদি বুঝতেন যে স্ট্রোক হয়েছে তাহলে নিশ্চয়ই আউটডোরে আসতেন না, এমার্জেন্সিতে আসতেন, কিন্তু তাদের সেই সচেতনতাও অভাব ছিল। তারা আউটডোরে এসে ওয়েট করছে, ততক্ষণ স্ট্রোক আরো বেড়েছে। মানে বুঝে আউটডোরে এসছেন, ডাক্তারের জন্য ওয়েট করছেন, তারপর ডাক্তার যখন দেখছেন তখন বুঝতে পেরেছেন ডাক্তার যে এটা স্ট্রোক হয়েছে। তার আগে তারাও বুঝতে পারেনি যে এটা স্ট্রোক। তো সুতরাং সচেতনতার অভাব একটা খুব বড় ব্যাপার, যেটা অনেক সময়ে ছোটখাটো লক্ষণ দেখলেও সেটা আমরা মিস করে যাই, সেটার গুরুত্ব বুঝি না, সেটাকে আমরা খুব পাত্তা দিই না, এবং পরবর্তীকালে একটা বড় স্ট্রোক হয়ে দেখা দেয়। তাই সচেতনতাটা প্রথম কথা, এবং তারপর যদি পূর্বাভাস পাওয়া যায় সেটাকে ট্রিটমেন্ট করা। পূর্বাভাস না থাকলেও যদি একদম সুস্থ সবল শরীর, কোনো সমস্যা হচ্ছে না, তাহলেও 40 ঊর্ধ্ব পেশেন্টদের ক্ষেত্রে একটা অ্যানুয়াল চেক আপে কিছু বেসিক রিস্ক ফ্যাক্টরগুলো চেক করে নেওয়া, সব ঠিকঠাক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, ঠিক পথে চলছে কিনা, স্ট্রোক প্রিভেনশনের পথে, সেগুলো একবার দেখে নেওয়া দরকার। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করি, 34 বছরের যে ছেলেটির কথা বললেন, সেই ছেলেটি যখন আপনাদের কাছে ভর্তি হলো, ওর মধ্যে কি কি সমস্যা ছিল, মানে কি কি রিস্ক ফ্যাক্টর ছিল যেটা ইগনোর করেছে, যার ফলে ছেলেটি স্ট্রোকে আক্রান্ত হলো? কারেক্ট। গল্পটা এরকম, 11:30টার সময় সে ঘুমোতে গেছে রাত্রিবেলায়। তারপর রাত্রিবেলায় বাড়ির লোক তো জানে না ঘুম, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সে যখন ডাকছে তাকে, সে উঠতে পারছে না, এবং ডাকাডাকির পরে বোঝা গেল তার কথা জড়িয়ে গেছে এবং তার শরীরের ডান দিকটা ঠিকমতো সে নাড়তে পারছে না। তখন তাকে তোলা হলো, বসানো হলো, জল টল খাওয়ানো হলো, কি করা হবে ভাবা হলো। তারপর তাকে নিয়ে ডাক্তার দেখাতে আসবে বলে তাকে বের করা হলো বাড়ি থেকে। এসে ডাক্তারের কাছে এসে চেম্বারে দেখাতে হবে শরীর অসুস্থ হয়েছে, কিন্তু সেটা যে স্ট্রোক, এবং স্ট্রোক যে একটা এমার্জেন্সি, এবং এমার্জেন্সি মানে ধীরে ধীরে করার ব্যাপার নয়, এটা যে ইমিডিয়েট কাজ করতে হবে, এই সচেতনতা একটা অভাব ছিল। তারপরে যখন দেখা হলো পেশেন্টটিকে, 34 বছর বয়সে, তার হাই ব্লাড প্রেশার আগেই ধরা পড়েছে, সে কিছুদিন ওষুধ খেতে, আবার ওষুধটি বন্ধ করে দিয়েছে। সে ভালো মতো স্মোক করে, এক্সারসাইজ খুব একটা করে না, একটু বেশি ওজন, মানে বেশির দিকে ওজন। কোলেস্টেরল একবার চেক করা হয়েছিল বেশ কিছুদিন আগে, তখন একটু বেশি ধরা পড়েছিল, তারও ওষুধপত্র সে খায় না। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো 34 বছর বয়সেও কিন্তু স্ট্রোক করতে পারে। সুতরাং এইগুলো থাকলে 40-এর নিচেও কিন্তু সাবধান হতে হবে। প্রথম কথা হচ্ছে যে যদি শীত পড়ে এবং একটু ঠান্ডা পড়ে, তাহলে প্রপার প্রিকশন যাতে বডি ওয়ার্ম থাকে, হ্যাঁ, বেশি এক্সপোজ না থাকে, সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। যে প্রপার প্রোটেকশনটা খুব দরকার। সেকেন্ড যেটা হচ্ছে, এই যে ওষুধপত্র যেগুলো খাওয়া হয়, যার বিপির ওষুধ বা অন্যান্য ওষুধ আছে, সেগুলো কোনো কারণে ইরেগুলার হয়ে যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। জল খাওয়া আমাদের একটু কম হয় শীতকালে, যেহেতু ঘাম কম হয় ইত্যাদি ইত্যাদি। তো ডিহাইড্রেশন যাতে না হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম বন্ধ করে দিয়ে ঘরে গুটিসুটি মেরে ঢুকে গেলাম, সেটা একদম পুরোটা না হওয়াই ভালো। এবং পলিউশনটা দেখুন আমাদের হাতে তো নেই পুরোটা, কিন্তু সেখানেও যদি কিছুটা প্রোটেকশন নেওয়া যায়, যাদের ধরুন খুব বেশি রাস্তাঘাটে হাঁটা চলার কাজ, সেখানে তো পলিউশন গাড়ি ডাইরেক্টলি অনেকটা এফেক্ট করছে, মাস্ক ইউজ করলে প্রোটেক্ট করা যেতে পারে। তো এই জিনিসগুলো যদি করা যায়,
কিছু কিছু জিনিস, তাহলে হয়তো যতটা রিস্ক আমি বলছি সেই তুলনায় কিছুটা হয়তো আটকানো যাবে এবং একটু প্রতিরোধ করা যাবে। স্যার, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললেন, পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো যে অনেক বয়স্ক মানুষ তাদের একটা হ্যাবিট থাকে মর্নিং ওয়াক করার বা এক্সারসাইজ করার। তো দেখা যায় যে শীতকালে প্রচন্ড ঠান্ডার মধ্যে হয়তো শরীর পারছে না, কিন্তু মনের জোরে তারা হয়তো রাস্তায় বেরিয়ে পড়ছেন অথবা তারা এক্সারসাইজ করছেন। এই যে ব্যাপারটা, এটা কি সত্যি ভালো না খারাপ? এটা খানিকটা অভ্যেসের ব্যাপার। অনেকে সকালবেলা করতে ভালোবাসেন হাঁটাচলা। তো আমি বলবো যদি খুব ঠান্ডা থাকে তাহলে আহ, খুব ভালো প্রোটেকশন নিয়ে বেরোলে হয়তো সেটা ঠিক আছে, বাট সেক্ষেত্রে ঘরেতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, ঘরের মধ্যে হাঁটাচলা করা, কিছু যোগব্যায়াম করা, এবং একটু পরে যখন খুব ঠান্ডাটা কমে যাচ্ছে, একটু রোদ বেরোলো তখন একটু হাঁটাচলা করলাম, বা বিকেলের দিকটায় রোদ থাকতে থাকতে যখন ঠান্ডা খুব নেই হাঁটাচলা করা, এটা শরীরের দিক থেকে বোধহয় অনেক নিরাপদ। তাই একদম ভোরবেলায় খুব ঠান্ডা কনকনে তাও আমি বেরিয়ে পড়ছি অভ্যেসের বশে বা মনের জোরে বা কিছুটা গোঁয়ার্তুমি করে, সেখানে তার থেকে একটু মডিফাই করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আরেকটা স্যার, বিপির ওষুধ যারা খান তাদের নিয়ে প্রশ্ন করব যে গরমকালে হয়তো কারোর ব্লাড প্রেশার ধরা পড়েছে, ডাক্তারবাবু তাকে ওষুধ দিয়েছেন, তো শীতকালে এসে তার কি একবার ডাক্তারবাবুকে দেখিয়ে ব্লাড প্রেশার ওষুধটা মডিফাই করা উচিত? এটা শুধু শীতের জন্য নয়, এটা যে কোনো মানুষ যারা ব্লাড প্রেশারের ওষুধ খান তাদের, মানে আমি একটা ওষুধ খেলাম ভুলে গেলাম, আর বিপি দেখবো না জীবনে, ওষুধের ডোজও চেঞ্জ করবো না জীবনে, ব্যাপারটা তা নয়। ব্লাড প্রেশার কারোর ক্ষেত্রে এরকম একটা ফিক্সড জায়গায় গিয়ে আটকে গেল, নামেও না ওঠেও না, সেরকম নয়। 24 ঘন্টায় প্রতিটা মিনিটে আমাদের ব্লাড প্রেশার কিছুটা ওঠানামা করে, এবং এই ওঠানামাটা আমাদের নর্মাল একটা রেঞ্জের মধ্যে থাকলে খুব একটা বডি এফেক্ট করে না, কারণ ব্লাডের, আমাদের শরীরের একটা নিজের রেগুলেশন মেকানিজম আছে, সে ওটাকে অ্যাডজাস্ট করে। কিন্তু এরকম হতে পারে যে একই ওষুধ খেয়ে যাচ্ছি, হয়তো ব্লাড প্রেশারটা বেশি বেশি হয়ে গেছে বা কমে গেছে, শীতকালে একটু বেশি হয়ে গেছে তাই ওষুধের ডোজটা একটু বাড়ালাম, আবার শীতকালের পরে কমে গেছে আবার ডোজটাকে একটু অ্যাডজাস্ট করলাম, এবং সেটা যে মানে অন্য সময়েতেও হতে পারে না তা নয়। গরমকালেও দেখা দেখা গেলো যে ব্লাড প্রেশার হয়তো একটু বেড়ে গেছে। তাই মোদ্দা কথা হচ্ছে যে ব্লাড প্রেশার যারা ওষুধ খান, যেমন ডায়াবেটিস যারা ওষুধ খান, তাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগার একটু নিয়মিত দেখতে হবে, যে আমি যে রেঞ্জটা টার্গেট করছি সেই রেঞ্জটাতে আমি আছি কিনা, নাকি ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। এবং পরের দিকে দেখা যায় যে অনেক সময় কারোর একটু বেশি লাগছে, কারোর একটু কম লাগছে, সেই অনুযায়ী দেয়া হলো। তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে দেখে দেখে, ওরকম একটা ডোজে হবে না। কত ব্লাড প্রেশার হয়ে গেলে সেটা খুব অ্যালার্মিং এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়? সেরকম কোনো একটা নির্দিষ্ট ফিগার নেই যে এতর উপরে, এতর কমে থাকলে কিচ্ছু হবে না আর এতর উপরে গেলে স্ট্রোক হবে। সাধারণত আমরা যখন ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার অ্যাডভাইস করি, আমরা বলি যে উপরের ব্লাড প্রেশারটা 140-এর নিচে আর নিচের ব্লাড প্রেশারটা 85-এর নিচে রাখতে পারলে ভালো হয়। এবং সকলকে, এবং আবার একটু কমে গেলেই যে সঙ্গে সঙ্গে 120 কি 110 হয়ে যাওয়া মানে সেটা যে আবার খুব লো হয়ে গেছে, ওরকম নয়। ওটাকেও আমরা নর্মাল রেঞ্জের লোয়ার রেঞ্জ হিসেবে দেখি। কারোর ব্লাড প্রেশার যদি দেখা যায় যে 110/70, অথচ তার কোনো শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, তো সেটাই তার নর্মাল, তাতে কোনো অসুবিধা নেই। কারো ব্লাড প্রেশার 130/80, সেটাও নর্মাল রেঞ্জেরই একটা মধ্যে রয়েছে। 140-এর উপরে কন্টিনিউয়াস যদি থাকে, যখনই দেখছি তখনই 150, 160, এইটার কিউমুলেটিভ এফেক্ট, তবেই স্ট্রোক হবে। একদিন ব্লাড প্রেশার 150 হয়ে গেল একটা দিনের জন্য, আর সেদিনই স্ট্রোক হয়ে যাবে সেটা খুব আনলাইকলি। তবে হ্যাঁ, সার্জ অফ ব্লাড প্রেশার, কারণ ধরুন ব্লাড প্রেশার 140 আছে, তিনি 3 দিন ওষুধ খেলেন না কোনো কারণে, বেড়াতে গেছেন, ওষুধটি নিয়ে যেতে ভুলে গেছেন, কাছে আশেপাশে কোনো দোকান পাননি বা হোয়াট এভার, তার ব্লাড প্রেশার হয়ে গেল 210/110, এদের কিন্তু রিস্ক খুব বেশি। এনাদের এই যে সাডেন সার্জ হলো ব্লাড প্রেশারটা অনেকটা, এনাদের ক্ষেত্রে ব্রেন হেমারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই ওরকম 3 দিন ওষুধ খেলাম না, ভাবলাম ও কিছু হবে না, একদম ভুল, এটা হতে দেওয়া যাবে না। স্যার, আপনি 3 দিন ওষুধ খাওয়ার কথা যেরকম বললেন, এমন অনেক মানুষ আছেন যে কেউ ভুলে যায়, হয়তো সে ব্রেকফাস্টের পরে প্রেশারের ওষুধ খাওয়া উচিত বা আগে খাওয়া উচিত, সে হয়তো কোনোদিন লাঞ্চের আগে খাচ্ছে, কোনোদিন লাঞ্চের পরে খাচ্ছে, কোনোদিন ডিনারের আগে খাচ্ছে, এটা কি সঠিক? একদম ভুলে যাওয়ার থেকে এটা ভালো।
যারা ব্লাড প্রেশার সারাদিনে একবার ওষুধ খান, তারা যদি সকালে ভুলে যান, মনে পড়লো, দুপুরে গিয়ে খেয়ে নেবেন। আমি সকালে আর 9টায় খাই বলে আমি ওটা একটায় খেতে পারবো না, এরকম কোনো মানে নেই। রাদার তখন খেয়ে নিলেও তিনি অলমোস্ট একই রকম পাবেন, উপকার পাবেন, না খাওয়ার থেকে অনেক ভালো। সুতরাং খেতে হবে। সবশেষে একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে ঘুম, এই ঘুমের মধ্যে অনেকে নাক ডাকার একটা প্রবণতা থাকে। আমরা আগে ভাবতাম যে নাক ডাকাটা হচ্ছে একটা সুখের অনুভূতি, খুব ভালো, ঘুমটা হচ্ছে মানে নাক ডেকে ঘুমোচ্ছে। কিন্তু স্যার আপনাদের সঙ্গে কথা বলে আমরা এটা বুঝতে পেরেছি যে নাক ডাকা কিন্তু একটা বিপদের সংকেত। তো যেহেতু নাক ডাকা বিপদের সংকেত, তাহলে এটা কি স্ট্রোকেরও একটা জন্য বড় সমস্যা? একদমই ঠিক। এটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। এখন সচেতনতা বেড়েছে, অনেকেই এটা নিয়ে জানেন, এটা ট্রিটমেন্টও করেন, এবং দেখেন অনেক বাড়িতেই ওই সিপ্যাপ মেশিন দিয়ে নাক ডাকার ট্রিটমেন্ট করা হয়, মানে স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট করা হয়। তো স্লিপ অ্যাপনিয়া, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এই দুটোরই ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে এখন গণ্য হচ্ছে। এবং যাদের স্ট্রোক হয়নি তাদের ক্ষেত্রে যেরকম স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, আবার যাদের একটা স্ট্রোক হয়ে গেছে এবং স্লিপ অ্যাপনিয়া আছে, তাদের দ্বিতীয় স্ট্রোক অ্যাভয়েড করার জন্যও কিন্তু স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট দরকার। এবং তথ্য বলছে যে যারা স্লিপ অ্যাপনিয়া জন্য ওই মেশিন নেন, ন্যূনতম 4 ঘন্টা এক রাত্রির নিতেই হবে। অনেকে বলেন যে আমার অসুবিধা হয়, আমার অস্বস্তি হয়, আমি খুলে ফেলে দিই, ইত্যাদি ইত্যাদি। তো এরকম হতে পারে যে হ্যাঁ, পুরো রাত্রি হয়তো 8 ঘন্টা আপনি নিতে পারলেন না, ভোরের দিকটা আপনার হয়তো অস্বস্তি হচ্ছে, আপনি খুলে রাখলেন, কিন্তু 4 ঘন্টা মিনিমাম নেওয়াটা দরকার। তার থেকে বেশি নিতে পারলে আরো ভালো, তাহলে ওই প্রোটেকশনটা পাওয়া যাবে। আর যাদের হয়নি স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়নি, তাদের ক্ষেত্রে তো অবশ্যই জরুরি, তাদেরও স্লিপ অ্যাপনিয়া থাকলে তার প্রপার ট্রিটমেন্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা দরকার। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু মূল্যবান তথ্য জানলাম, যে শীতকালে কেন স্ট্রোক হয়, শীতকালে স্ট্রোক আটকাতে আমাদের কি করণীয়, এবং বিভিন্ন ধরনের সাবধানতা এবং অনেকগুলো সুপরামর্শ আমরা শুনলাম। তো দর্শক বন্ধুরা, যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং তার পাশাপাশি এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তিনি একটি বিপদের হাত থেকে বেঁচে যান। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।